এইটার জবাব ভারতকে দিতে হবে। যেই ভারতের সহযোগিতায় স্বৈরাচার হাসিনা সরকার 15.5 বছর ক্ষমতা ধরে রেখেছিল, সেই ভারত আজকে দম্বুরের ড্যাম ছেড়ে দেওয়ার জন্য বাংলাদেশের 12টা জেলা এইভাবে প্লাবিত হয়েছে। ভয়ঙ্কর বন্যায় ভীষণ রকম মানবিক বিপর্যয়ে পড়ে আছে 8টা জেলার লক্ষ লক্ষ মানুষ। কিছু কিছু জায়গায় এই বিপর্যয় একেবারে মারাত্মক মানবিক বিপর্যয়ে পরিণত হয়েছে। ফেনী জেলার কথা আমরা জানি, যেটা প্রায় সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন। এটা শুধুমাত্র সড়ক পথে যোগাযোগ তো দূরেই থাকুক, এখানে এমন পরিস্থিতি হেলিকপ্টার চালিয়ে ল্যান্ড করার জায়গা পাচ্ছে না। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় হেলিকপ্টার চালানোও খুব সংকটের পর্যায়ে চলে গেছে। বাংলাদেশ ভারত সম্পর্ক বহুল আলোচিত সম্পর্ক, বহুল আলোচিত বিষয় এবং সংগত কারণে, যৌক্তিক কারণে দুটো দেশ পাশাপাশি ঐতিহাসিক সম্পর্ক আছে, সম্পর্কে টানাপোড়েন আছে। কেউ কেউ এটাকে বন্ধু রাষ্ট্র বলেন ভারতকে, ভারতীয়রাও সেটা বলেন। বন্ধুত্বের একটা ঐতিহাসিক সম্পর্কের জায়গায় দুই দেশ পৌঁছেছে, কিন্তু বাস্তবতাটা একেবারেই ভিন্ন। টাকাটা আমি জমাচ্ছিলাম উমরা করার জন্য। জি, কারণ ও উমরা আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন তাহলে আমি ইনশাআল্লাহ আবার যেতে পারবো। কিন্তু ওই মানুষগুলার যদি একবার মৃত্যু হয়ে যায়, কে যাবে জান্নাতে, কে যাবে জাহান্নামে, কে হচ্ছে যে কবরে আযাব পাবে। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সকলে ইতিমধ্যেই কিন্তু জেনে গিয়েছেন বাংলাদেশে কিন্তু হুড় করে পানি ঢুকছে। এটা কি আসলে ভারতের কোনো চক্রান্ত? ভারত কি ইচ্ছা করে বাংলাদেশকে এরকমভাবে নাজেহাল করছে? প্রিয় দর্শক, আমরা সকলেই জানি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে এবং কি শেখ হাসিনার সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগে থেকেই কিন্তু ভালো সম্পর্ক রয়েছে। তাহলে কি শেখ হাসিনা ভারত গিয়ে বাংলাদেশের জন্য কি এরকম অভিশাপ করছে বা বাংলাদেশের ভিতরে কি পানি ছেড়ে দিয়েছে ভারতের সাথে যুক্ত হয়ে? প্রিয় দর্শক শ্রোতা, এরকমই কিন্তু মন্তব্য শোনা যাচ্ছে। অবশেষে ভারত থেকে পানি এসে কিন্তু বাংলাদেশের অনেকগুলো অঞ্চল ডুবে গেছে। মানুষ প্রচণ্ড পরিমাণের সমস্যার মধ্যে পড়েছে, কেউ না খেয়ে আছে, ঘর বাড়ি গরু ছাগল সব কিছু মিলিয়ে কিন্তু মানুষ খুবই ভোগান্তির মধ্যে ভুগছে। এটা আমরা সকলেই জেনে গিয়েছি। অবশেষে ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়েছে। আজকের এই ভিডিওর মাধ্যমে কয়েকটি ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সেগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে ভারত কিভাবে বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করার জন্য ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। তো প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে হয়তো সেই ভিডিও ফুটেজের অংশ বিশেষগুলো আপনারা দেখেছেন। আমি আর কথা বাড়াবো না, সরাসরি মূল ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাই। চলুন। তো সবাইকে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি। এই টাকাটা আমি জমাচ্ছিলাম উমরা করার জন্য। জি, কারণ ও উমরা আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন তাহলে আমি ইনশাআল্লাহ আবার যেতে পারবো। কিন্তু ওই মানুষগুলার যদি একবার মৃত্যু হয়ে যায়, কে যাবে জান্নাতে, কে যাবে জাহান্নামে, কে হচ্ছে যে কবরে আযাব পাবে, কে শান্তি পাবে, তাকে কেউ বলতে পারে না। আর একটা মানুষের প্রাণ অনেক ভ্যালুয়েবল জিনিস, তার জীবনটা চলে গেলে হয়তো তার পরিবারটাও শেষ হয়ে যেতে পারে। তাই আমি আমার এই টাকাটা তাদের জন্য দিচ্ছি। আজ খুবই আনন্দিত যে সবার জন্য আমি কিছু টাকা ডোনেশন করতে পেরেছি। আমার টাকার অ্যামাউন্ট হচ্ছে 14,500 টাকা। এই অল্প টাকা, এটাই যত টাকাই হোক না কেন, অন্তত আমি এই টাকাটা দিতে পেরেছি যে, এবং তারা যাতে, এবং যারা দুর্গত রয়েছেন তারা অন্তত যে এই টাকা দিয়ে অন্তত কিছু জিনিস তো কিনতে পারবেন, কিংবা ওই টাকাটা দিয়ে অন্তত কিছু হেল্প তো তারা পাবেন। সেজন্য আমি খুবই আনন্দিত। আমার জমানো টাকা গত 2 বছর বা 3 বছর হয়তো এই সময়ের মধ্যে আমি একটু করে জমিয়েছি, এবং আজকের এই টাকাটা দেওয়ার হয়তো আমি আরো জমাতাম, তবে আজকের এই টাকাটা দেওয়ার উদ্দেশ্য ছিল যারা দুর্গত রয়েছেন তাদের ত্রাণ বিতরণের জন্য। এর 50% সব আমি আশা করি আমার পিতামাতা জানা থাকে, কারণ আমার পিতামাতাই আমাকে এখানে ত্রাণ বিতরণের জন্য খুবই উৎসাহিত করেছেন। এইটার জবাব ভারতকে দিতে হবে। যেই ভারতের সহযোগিতায় স্বৈরাচার হাসিনা সরকার 15.5 বছর ক্ষমতা ধরে রেখেছিল, সেই ভারত আজকে দম্বুরের ড্যাম ছেড়ে দেওয়ার জন্য বাংলাদেশের 12টা জেলা এইভাবে প্লাবিত হয়েছে। আমি বলছি না ভাই শুধুমাত্র ভারতের জন্যই প্লাবিত হয়েছে, না, আবহাওয়া অনেক বিষয় ছিল, তবে যেইভাবে আকস্মিকভাবে গতকাল 12টা জেলা ডুবে গেছে, এইটা যদি ভারত এই দম্বুরের ড্যাম না ছাড়তো তাইলে ডুবতো না। এইটার জবাব ভারতকে দিতে হবে। আওয়ামী লীগ বাদ দেন, এই শেখ হাসিনা যতবার সরকারে এসছে 96 সালে, 2014 সালে, 2023 সালে বারবার করে ভারতের সাথে ওয়াটার শেয়ারিং চুক্তি করেছে। পদ্মা নদী, ফেনী নদী, তিস্তা 100টা চুক্তি করেছে, কোনো একটা চুক্তিতেও আমাদের দেশের লাভের মতো কিছু লেখা নাই। প্রত্যেকটা চুক্তিতে ভারতকে এগিয়ে দিয়েছে, বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে। এই প্রত্যেকটা চুক্তি আমরা বাতিল চাই। ভারতের সাথে যা চুক্তি আওয়ামী লীগ করেছে গত 15.5 বছর, আমি জানি ভাই বিশ্ব রাজনীতিতে দুইটা দেশের মধ্যে যখন চুক্তি হয়, চুক্তির ভিতরেই লেখা থাকে কি কি বাতিল করা যাবে, কি কি করা যাবে না। তাই সব চুক্তি একবারে বাতিল আইনত নাও হতে পারে,
কিন্তু সেইটা তোয়াক্কা করা যাবে না, কারণ ভারতকেও বুঝাইতে হবে যে তারা যে হাসিনাকে সরকারে বসায় রাখছিল এইটা আমরা জানি। তাই হাসিনার সাথে ভারত কি কি চুক্তি করেছে সেই চুক্তির বৈধতা আমরা মানতে রাজি না। উত্তর অঞ্চলের ফেনী, কুমিল্লা, নোয়াখালী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু একই সাথে সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চিটাগং 10 থেকে 12টা বাংলাদেশের জেলার জনগণ, 30 লক্ষের উপরে বাংলাদেশের জনগণ এখন ভূমিহারা হয়েছে বিভৎস এক বন্যার কারণে। আমরা সবাই তাদের পাশে আছি, তাদের পাশে দাঁড়াচ্ছি, এবং আজকে এই যে এই প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে এনডিএম এর যত নেতাকর্মী এখানে এসেছেন, আমার মিডিয়ার যে ভাই বোনেরা এসেছেন, আপনাদের সামনে আমি পরিষ্কার করছি এনডিএম দল হিসাবে সবসময় জনগণের পাশে থাকে এবং এখনো থাকবে। আমি এখন আপনাদের সামনে এনডিএম এর মাননীয় মহাসচিব মমিনুল আমিন সাহেবের প্রতি আবেদন রাখছি, আজকে আমাদের এই কর্মসূচি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দলীয় পর্যায়ে সকল জেলা উপজেলা ইউনিটে সেন্ট্রাল কমিটিতে যেন আবেদন জানানো হয় যত শীঘ্রই সম্ভব আগামী 48 ঘন্টার ভেতরে আমাদের দলীয় পর্যায় থেকে আমরা যতখানি ত্রাণের ব্যবস্থা করতে পারি আগামী 3 দিনের ভেতরে যেন ফেনী, কুমিল্লা, নোয়াখালী জনগণের জন্য আমরা সেই ত্রাণ বিতরণের ব্যবস্থা করতে পারি ইনশাআল্লাহ। গতকালই আমরা ফেনী, নোয়াখালী, কুমিল্লার আমাদের যতগুলো কমিটি আছে তাদের সবাইকে আমরা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি জনগণের পাশে থাকার। তবে অত্যন্ত দুঃখজনক হলো সত্যি যে আমাদের এই কমিটির অনেকের নেতৃত্বে যারা আছেন তাদেরই অনেকের বাসা ডুবে গেছে, তারা অনেকে এখন থাকার জায়গা খুঁজে পাচ্ছে না, খাবার খুঁজে পাচ্ছে না। তো এখন বাংলাদেশের জনগণের জন্য দাঁড়াতে হলে তাদের পাশে আমাদের দাঁড়াইতে হবে। আন্দোলনে যেমন সোচ্চার থাকতে হবে, তেমনি জনগণের প্রত্যেকটা প্রয়োজনে সোচ্চার থাকতে হবে। এবং একই সাথে বলতে চাই, আজকে ভারত নিয়ে আমাদের কথা না বললেই হয় না। এই কাশিনাথ হাসিনা এবং হাসিনার সব দোষরদের সঠিক বিচার চায়। প্রথমত রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যত সহযোগী এবং অঙ্গ সংগঠন আছে প্রত্যেকটাকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানায়। একটা কালো আইন, একটা না অনেকগুলো কালো আইন হাসিনা সরকার করেছে, তার মধ্যে একটা কালো আইন ছিল সন্ত্রাস বিরোধী আইন 2009। এই সন্ত্রাস বিরোধী 2009 আইন একটা কালো আইন। এই কালো আইনের সাথে সংযোজন করেছে 12 সালে, 13 সালে, 14 সালে, যেখানে তারাই বলেছে এই আইনের আওতায় ফাঁসির সাজা পর্যন্ত দেওয়া যাইতে পারে। এই কালো আইনের বাতিল আমরা চাই, কিন্তু বাতিল করার আগে এই আইনের আওতায় এনে আওয়ামী লীগ আর হাসিনার আমরা সাজা দেখতে চাই। আমরা 2009 সালের এই যে টেরোরিজম অ্যাক্ট যেটা করেছিল, অ্যান্টি টেরোরিজম অ্যাক্ট, এইটার আওতায় আওয়ামী লীগ এবং তার সব অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানায়। প্রয়োজনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম বাংলাদেশের কোর্টের কাছে যায় দাঁড়াবে, কিন্তু এইটা বাস্তবায়ন হইতে হবে। একই সাথে এই যে আওয়ামী সংগঠন, এই ফাঁসিবাদ সংগঠন, এইটার বিরুদ্ধে আমরা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যাব। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট যেই নিউরেমবার্গ প্রিন্সিপালের উপরে তৈরি, সেইটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হিটলারের সব সহচর, নাৎসি বাহিনীর সব সহচরদের বিচারের জন্য হয়েছিল। এইটা তৈরি হয়েছে হিউম্যান রাইটস বিরোধী, জনতা বিরোধী, জনগণ বিরোধী যেসব কর্মকাণ্ড হবে সেইগুলার বিশ্বব্যাপী বিচার করবার জন্য। হাসিনা গত 15.5 বছরে যে তাণ্ডব ঘটিয়েছে এই দেশের মাটিতে, এইটা কোনো ধরনের ইন্টারন্যাশনাল ক্রাইমের থেকে কম না, এইটা হিটলারের কোনো ক্রাইমের থেকে কম না। হাসিনা 2009 ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে প্রথম গণহত্যা ঘটালো বিডিআরে। পিলখানায় যে গণহত্যার কাহিনী হাসিনা ঘটিয়েছে তার পুরো গল্প এখন আস্তে আস্তে আমাদের সামনে আসছে, পরিষ্কার ভাবে আসছে। যে হত্যাকাণ্ডের জন্য, যে গণহত্যার জন্য হাসিনার পরিবারবর্গ এবং আওয়ামী ফাঁসিবাদ নেতৃত্বরা দায়ী, সেই ঘটনার জন্য আমাদের নিরীহ অনেক বিডিআরের সৈন্য ভাইরা এখনো জেলে পড়ছে, তাদের মুক্তির দাবি জানাচ্ছি। আমাদের যেই সব পরিবাররা তাদের বাবা, চাচা, স্বামী হারিয়েছে পিলখানা হত্যাকাণ্ডে, যারা সাফারার, তারা পরিষ্কার করে বলে দিয়েছে যে সৈন্যরা হত্যাকাণ্ড ঘটায় নাই, বাইরের শক্তি এসে হত্যাকাণ্ড ঘটিয়েছে। আর যদি বাইরের শক্তি হাসিনার মদত নিয়ে হত্যাকাণ্ড ঘটায় থাকে, তাহলে আমাদের বিডিআরের সৈন্যরা কেন এখনো জেলে বসতেছে? তাদের মুক্তির দাবি জানাই। পিলখানার পর শাপলা চত্বরে বিশাল গণহত্যার আরেক ঘটনা ঘটিয়েছে এই হাসিনা। কতটা রক্ত পিপাসু এই হাসিনা, গত 15.5 বছরের বাংলাদেশের ইতিহাস দেখলে জানা যায়। হাজারে হাজারে নিরীহ মাদ্রাসার শিক্ষার্থীদের একবারে তাদের রক্তে পুরো রঞ্জিত করে দিয়েছে সেন্ট্রাল ঢাকা মতিঝিলের ময়দান। শাপলা চত্বর থেকে কিলোমিটার কি কিলোমিটার মানুষজন নাকি শুধু রক্ত আর নিরীহদের লাশ দেখেছে। ভয়ঙ্কর বন্যায় ভীষণ রকম মানবিক বিপর্যয়ে পড়ে আছে 8টা জেলার লক্ষ লক্ষ মানুষ। কিছু কিছু জায়গায় এই বিপর্যয় একেবারে মারাত্মক মানবিক বিপর্যয়ে পরিণত হয়েছে। ফেনী জেলার কথা আমরা জানি, যেটা
প্রায় সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন। এটা শুধুমাত্র সড়ক পথে যোগাযোগ তো দূরেই থাকুক, এখানে এমন পরিস্থিতি হেলিকপ্টার চালিয়ে ল্যান্ড করার জায়গা পাচ্ছে না, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় হেলিকপ্টার চালানোও খুব সংকটের পর্যায়ে চলে গেছে। শুধু সেটাই নয়, যেহেতু প্রচুর উঁচু পর্যন্ত পানি উঠে গেছে, বিদ্যুৎ বন্ধ করা হয়েছে। বিদ্যুৎ বন্ধ থাকার কারণে যেটা হয়েছে, মোবাইল নেটওয়ার্কের সাথে ডিসকানেক্টেড হয়ে গেছে ফেনী জেলা বা আরও 2-1টা জেলার কিছু কিছু উপজেলা। সেখানে মোবাইল ফোন চার্জ করা যাচ্ছে না, মানুষ ফোন করে যে তার অবস্থান জানান দিবে সে অবস্থা হচ্ছে। সো এটা বিভৎস অবস্থা চারদিকে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পানি উঠে গেছে, ঢাকার সাথে যে কোনো মুহূর্তে ওই অঞ্চলগুলো যোগাযোগ বন্ধ হয়ে যেতে পারে, চট্টগ্রামের সাথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। সো এইরকম একটা পরিস্থিতিতে এক বিরাট পরীক্ষার সামনে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার। খুব অল্প সময়ের মধ্যে, মানে 2 সপ্তাহ হয়নি ঠিক মতো তারা দায়িত্ব নিয়েছেন, তার মধ্যেই বিরাট একটা সংকটে পড়লো। এবং যেহেতু এটা ফ্ল্যাশ ফ্লাড, মানে ভারত থেকে আসা তাদের বৃষ্টির পানি, সাথে তাদের একটা জলবিদ্যুৎ প্রকল্পের স্লুইস গেট খুলে দেওয়ার পানি, সব মিলে, আর আমাদের এখানে বৃষ্টি তো আছেই, অতি দ্রুত পানি বেড়ে গেছে। সো একটা বিভৎস পরিস্থিতি তৈরি হয়েছে। আমি আজ অন্তত খেয়াল করছি যথেষ্ট রকম চেষ্টা সরকারের দিক থেকে, নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনী সবাই আছে, এবং আমাদের সাধারণ জনগণও তার সাথে যতটা সম্ভব যুক্ত থেকে চেষ্টা করছেন। কিন্তু একটা প্রশ্ন হচ্ছে, এই ভয়ঙ্কর পরীক্ষাটায় সরকার পড়ে সে কেমন করছে, এবং আমরা ভবিষ্যতে সরকারের কাছে এই ধরনের পরিস্থিতিগুলোতে কি এক্সপেক্ট করি, এটা খুব জরুরি। প্রথমে একটা কথা বলে নেওয়া দরকার যে এই সরকার যখন দায়িত্ব নিয়েছে, বহু জায়গায় এমন পরিস্থিতি আছে যে পুরনো সরকারের ভূত রয়ে গেছে এবং তারা এই সরকারকে নানাভাবে অসহযোগিতা করে এক ধরনের স্যাবোটাজের প্ল্যান করছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই ঘটনা এই বন্যার ক্ষেত্রেও ঘটেছে। না হয় কেন BIWT এর অফিস ঘেরাও করতে হবে ছাত্রদের, এবং সেখানে উপদেষ্টা জনাব নাহিদকে গিয়ে সেটার সাথে থেকে দাবি দাওয়া পেশ করতে হবে কেন যে সকল নৌযান স্পিডবোট খুব দ্রুত উপদ্রুত এলাকায় পাঠাতে হবে। এই চাপটা কেন দিতে হবে BIWT কে? কিন্তু দিতে হয়েছে। তাদের 5 দফা দাবি দিয়েছেন, এবং সেখানে যিনি দায়িত্বে আছেন তাকে এই রকম এক ধরনের আলটিমেটাম দিয়ে কাজ করাতে হয়েছে। তার মানে এটা যে সরকারের ভেতরে এখনো বহু লোক বিভিন্ন ওপরের পর্যায়ে রয়ে গেছে যারা আসলে আগের সরকারের ভূত এবং তার পারপাস সার্ভ করছে। আমরা অনেকেই আওয়াজ করছি, কিন্তু আমরা ঠিক সেই অর্থে সরকারের দিক থেকে ব্যবস্থা দেখছি না। এই দেশের কোনো একটা সর্বোচ্চ পদ, সেটা সচিবের হোক, সেটা পুলিশের হোক, সেটা ভার্সিটি হোক, বা এই ধরনের কোনো সংস্থার হোক, সে বিগত সরকারের বেনিফিশিয়ারি না হয়ে সে পদ পায়নি। যত দ্রুত সম্ভব তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া জরুরি ছিল, কিন্তু আমরা করিনি, এবং সেগুলো ভুল চলছে। সোফার ম্যানেজমেন্টে যা দেখছি, আমি মনে করি যে সরকারের কিছু দেরি হয়েছে, সেটা এই ধরনের কারণে হোক অথবা সরকারের পরিস্থিতি ইভ্যালুয়েশন ঠিকমতো না করার কারণে হোক হয়েছে। কারণ আজকে যখন এমন পরিস্থিতি তৈরি হয়ে গেছে যে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী মিলেই এখন এই রেস্কিউ করা ইজ গেটিং টাফার। আমরা তো আরও 3 দিন আগে থেকে অন্তত এখানে যে পানি অনেক বেড়ে যাচ্ছে খুব দ্রুত, এই আলাপগুলো ছিল। আমরা আজকের যে করিতকর্মা ধরনের পদক্ষেপ আছে, সেটা কি আমরা এই গত 2 দিন 3 দিন দেখিনি। এবং সত্যিকার অর্থে সরকারের যে একটা জেনুইন ব্রিফিং যে হোয়াট এক্স্যাক্টলি ইজ হ্যাপেনিং, আমরা সেই জিনিসটা আসলে আমাদের সামনে খুব ভাবে আসে নাই। আমরা ফেসবুকেই বিভিন্ন নিজের উদ্যোগে আমরা ছবি তুলে ভিডিও করে দিয়েছি, এবং বলা বাহুল্য এর মধ্যে অনেক ফেক ছবিও আমরা এর মধ্যে শেয়ার করছি, এটার বন্যার বলে। এগুলো ঠিক না, কিন্তু আমরা করেছি। সো আমাদের এটা মনে রাখা দরকার আছে যে সরকার ইনিশিয়াল রেসপন্সে, আমরা আবারও বলছি, বাইরে থেকে মানুষজন কিন্তু যারা ওখানে ভুক্তভোগী আছেন, তারা আসলে সরকার কী ধরনের সমস্যা ফেস করছে সেটা তারা দেখবেন না। এটা কি তার অভ্যন্তরীণ কোনো যন্ত্র সেটাকে ডিলে করিয়েছে, নাকি সরকারের নিজস্ব এক ধরনের ডিলেড রেসপন্সের কারণে হয়েছে, সেটা মানুষ দেখবে না। দেখবে আসলে পরিস্থিতিটা বেশ ঘোলাটে হয়ে গেছে। আমরা এখনও জানি না 1 বা 2 জনের মৃত্যুর খবর এসছে, কিন্তু আমরা আশঙ্কা করি, আমরা চাই আমাদের এই আশঙ্কাটা ভুল হোক, যে মৃত্যুর সংখ্যা খুব বেশি হবে না, কিন্তু খুব সম্ভাবনা আছে যেরকম একরকম যোগাযোগহীন পরিস্থিতিতে সবাই পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে এই ধরনের ঝুঁকি বেড়ে যায়। আমরা ভবিষ্যতে একটা জিনিস এই সরকারের কাছে দেখতে চাই, যেটা আগের সরকারের কাছে কখনোই ছিল না। দেশে যখন দুর্যোগ হবে, এই দুর্যোগটা এমন ওয়াইড স্প্রেড হচ্ছে, এখানে আসলে সব মানুষের ইনভলভমেন্ট ইম্পর্টেন্ট, কিন্তু দুর্যোগ মোকাবেলা করা, মানুষকে রেস্কিউ করা, মানুষকে সাহায্য করা সরকারের দায়িত্ব। জনগণ যদি করে দ্যাটস গুড। আমরা একটা সমাজ চাই যেখানে মানুষের প্রয়োজনে কাজে লাগবে, কিন্তু এই রাষ্ট্রীয় দায়িত্বটা রাষ্ট্র পালন করবে। আওয়ামী লীগের মতো ফাজলামো করবে না। আওয়ামী লীগ করোনার সময় ত্রাণ দিত, এত দিয়েছি, ওটা দিয়েছি, সেটা দিয়েছি, হিসাব করে দেখিয়েছিলাম যে ত্রাণ যত মানুষকে দেয় বলছে, তাতে মাথা পিছু দিন প্রতি সাম পয়সা পড়ে, এবং সাম গ্রাম 11-12 গ্রাম চাল পড়ে। আমরা যদি ভাগ দেন করে দেখিয়েছি। এই সরকারের কাছ থেকে আমরা দেখতে চাই মানুষই কেন্দ্রে। যদি উন্নয়নের কথা বলা হয়, সেটা হচ্ছে মানুষই সেটার কেন্দ্রে, মানুষের জীবন সেটার কেন্দ্রে, মানুষের বেঁচে থাকা সেটার কেন্দ্রে, মানুষের মত প্রকাশ কেন্দ্রে, মানুষের খাওয়া, পড়া, আশ্রয়, চিকিৎসা, শিক্ষা, তার সামাজিক সুরক্ষা, এগুলো হলো সব উন্নয়নের কেন্দ্রে। সেটা আমরা এই সরকারের কাছ থেকে দেখতে চাই। আমি আশা করি এখন যেভাবে অ্যাক্টিভ হয়েছে সবাই মিলে, আমরা এই দুর্যোগ থেকে খুব দ্রুত অন্তত মানুষের জীবন বাঁচাতে পারবো, এবং তাদেরকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার পর থেকে অঢেল ত্রাণ থাকতে হবে। মানুষ যাতে খাওয়া নিয়ে তার বেঁচে থাকার জন্য লিস্ট যেটুকু প্রয়োজন খাবার, তার চাইতে বেশি খাবার পায়। আমরা রাষ্ট্র, এই সরকার বোঝাতে হবে যে মানুষের জীবন বাঁচানো, মানুষকে ভালো রাখাই হলো একমাত্র কাজ, প্রধান না, এটাই একমাত্র কাজ। বাকি যা কিছু করবো, আসলে যত পদক্ষেপ নেব, সেটা মানুষকে ভালো রাখার জন্য।
যার যার চিকিৎসা প্রয়োজন সেখানে তাকে সেইভাবে রেসপন্ড করে ট্রিটমেন্ট দিতে হবে। আমরা কিছু সন্দেহ প্রকাশ করতে পারি, আমাদের যে গণঅভ্যুত্থান হলো তার আহতদের অনেকেই তাদের সুচিকিৎসা পেতে সমস্যা হয়েছে, সেটা নিয়ে সরকারের রেসপন্সে দেরি হয়েছে, সত্যিকার অর্থেই দেরি হয়েছে। অনেকে টাকা ছিল না বলে চিকিৎসা শেষ না করে বাড়ি চলে গেছেন, এরকম নিউজ আমরা দেখেছি, অনেক পরে রেসপন্স এসছে। আমি আশা করি, আমি খুব সিরিয়াসলি চাই, বন্যার ক্ষেত্রে এই ধরনের ঘটনা এবারকার বন্যার ক্ষেত্রে আমরা এবং ভবিষ্যতেও হবে না। আমরা একটা অসভ্য বর্বর সরকারকে সরিয়েছি যে মনে করে কিছু ইনফ্রাস্ট্রাকচার মানে ডেভেলপমেন্ট এবং কিছু ইনফ্রাস্ট্রাকচার বাঁচানোর জন্য মানুষ খুন করতে পারেন। মেট্রো রেল, বিটিভিতে গিয়ে শেখ হাসিনা কেঁদে কেঁদে এগুলো বলেছিল। আমরা ওইরকম সরকার দেখতে চাই না, কোনোভাবেই চাই না। আর জনগণকে ভালো রাখার প্রধান এবং সত্যিকার অর্থে একমাত্র দায় সরকার। আমরা সরকার পুষি আসলে ওই কারণে, সরকারই করবে সব। আমরা জনগণকে কি করবো, কে কি ডোনেট করবো, কে সেখানে যাব, সেটা একান্তভাবে আমাদের চিন্তা, আমাদের চাওয়া। কিন্তু নাগরিকদের জায়গা থেকেও রাষ্ট্রকে তার এই কর্তব্যের জায়গাটা আমাদের সবসময় মনে করিয়ে দেওয়া আমি জরুরি বলে মনে করি। আমি আশা করি এই বন্যা একটু দেরিতে রেসপন্স করা হলেও সংকট আছে, কিন্তু প্লিজ এই সরকারকে বুঝতে হবে, মানুষ যখন চরম বিপদে পড়ে যাবে, মানুষ যখন মারা যাবে, মানুষ যখন খাবার পাবে না, মানুষ যখন চিকিৎসা পাবে না, মানুষ আসলে বুঝতে চাইবে না। এটা বোঝার কথা না। আমি যদি জীবনের শেষ পর্যায়ে পৌঁছে যাই, আমি যদি মরে যাই, আমি যদি খেতে না পারি, আমি যদি অসুস্থ হয়ে পড়ি, আমার এটা তলিয়ে দেখার কিছু নাই। যিনি দায়িত্বে আছেন আমি তাকেই ব্লেম করব, এই ব্লেম করাই খুব স্বাভাবিক। সুতরাং রেসপন্সে আমি দূর থেকে যতদূর বুঝি, সাদা চোখে যা বুঝি, 2-3 দিন দেরি হয়ে গেছে। এবং আমাদের এই ধরনের ফ্ল্যাশ ফ্লাডে কিন্তু 2-3 দিন অনেক বেশি লম্বা সময়, ঘন্টায় এখানে হিসেব হয়। এত হুহু করে পানি এই সময়গুলোতে ঢোকে, কারণ এখানে ভারত থেকে দুরকম পানি এসে এই ঘটনাটা ঘটিয়েছে। সুতরাং দেরি হয়েছে। আমি আশা করি এই দেরি তারা রিকভার করবেন যত দ্রুত সম্ভব। এই ম্যানেজ তো করবেনই, সামনে আরও একই ধরনের সংকট আমাদের আসতে পারে। আমাদের অন্যান্য বেসিনে, তিস্তা বা পদ্মা বেসিনে একই রকম ঘটনা ঘটতে পারে, বা অন্য যে কোনো দুর্যোগ। আমরা আওয়ামী লীগের মতো নির্লিপ্ততা। বাংলাদেশ ভারত সম্পর্ক বহুল আলোচিত সম্পর্ক, বহুল আলোচিত বিষয় এবং সংগত কারণে, যৌক্তিক কারণে। দুটো দেশ পাশাপাশি, ঐতিহাসিক সম্পর্ক আছে, সম্পর্কে টানাপোড়েন আছে। কেউ কেউ এটাকে বন্ধু রাষ্ট্র বলেন ভারতকে, ভারতীয়রাও সেটা বলেন। বন্ধুত্বের একটা ঐতিহাসিক সম্পর্কের জায়গায় দুই দেশ পৌঁছেছে, কিন্তু বাস্তবতাটা একেবারেই ভিন্ন। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ ভারতকে কিভাবে দেখবে বা ভারত কিভাবে দেখে? এই প্রশ্ন এখন অনেকে তুলছেন। ভারত কি বাংলাদেশকে শত্রু রাষ্ট্র হিসেবে দেখে? মুখে অনেক সুন্দর সুন্দর কথা বলে, কিন্তু কাজে তার মিলটা পাওয়া যায় না। কথা এবং কাজের মিলটাই আসলে আমরা করতে চাই। আজকে বাংলাদেশের একটা অঞ্চল পানিতে ভেসে যাচ্ছে, মানুষ বলছে, বিশেষজ্ঞ বলছে, এবং বাস্তবতা হচ্ছে ভারত এর পেছনে। আবার বাংলাদেশ অনেক সময় পানি পায় না, বাংলাদেশের ন্যায্য পাওনা ভারত বাংলাদেশকে বছরের পর বছর বুঝিয়ে দেয় না। 54টা নদী, অভিন্ন নদী হিস্সা বাংলাদেশ পায় না। ফারাক্কা নিয়ে প্রচুর কথাবার্তা আমরা বলেছি, আমরা তিস্তা নিয়ে কথা বলছি, ওরা আশ্বাস দেয়, কথা রাখে না। ভারত উজানের দেশ এবং প্রায় প্রতিটি নদীর প্রবাহ পথে বাদ দিয়ে রেখেছে। বাংলাদেশ ভারতের পানি শাসনের শিকারে পরিণত হয়ে কৃষি এবং প্রাণ বৈচিত্র্যের দিক থেকে মারাত্মক ক্ষতির মুখে পড়ছে গত কয়েক দশক ধরেই। এর মধ্যে এই মাত্র 2 দিন আগে মধ্যরাত থেকে ডম্বুর বাঁধ খুলে দিয়ে বাংলাদেশে আকস্মিক বন্যা সৃষ্টির জন্য ভারতকেই দায়ী করা হচ্ছে। অনেকে দায়ী করছেন 31 বছর পর রাতের অন্ধকারে এই গেট খুলে দিয়ে বাংলাদেশের মানুষের প্রাণ এবং সম্পদ নষ্টের এই নজির পৃথিবীতে বিরল। এই ঘটনা প্রমাণ করে ভারত বাংলাদেশকে আসলে শত্রু রাষ্ট্রই মনে করে, বা মিত্র তো মনেই করেই না। ভারতের এই পানি সন্ত্রাসকে অনেকে গণহত্যার সাথে তুলনা করছেন, অনেক জায়গায় প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল হয়েছে। এটা স্পষ্টভাবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। আইন অনুযায়ী উজানের দেশ বাদ দিতে পারে না। আবার দুই দেশের সম্মতিতে বাদ হলেও বিনা নোটিসে পানি ছেড়ে দেওয়া হলে সেটা আইনের লঙ্ঘন। এই সরকার চাইলে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন বাংলাদেশ সরকার চাইলে ভারতের বিরুদ্ধে মামলার আবেদন করতে পারেন। ভারত আইনের লঙ্ঘন করেছে, ফলে এটা পরিকল্পিত একটা হত্যার ছক, এটা গণহত্যা। রাতের অন্ধকারে গেট খুলে দিয়ে মানুষ হত্যার দায় নিতে হবে নরেন্দ্র মোদী এবং তার সরকারকে। যেমনটা 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যা কিছু ঘটেছে তার দায় শেখ হাসিনা সরকারকে সেই গণহত্যার দায় নিতে হবে। অনেকে আবার ভারতকে সেজন্য অভিযুক্ত করেন যে তারাও এর পেছনে ছিল। বাংলাদেশের মানুষ, আমি বিশ্বাস করি, অবশ্যই এই বিপদ কাটিয়ে উঠবে। সবাইকে অনুরোধ করব, আগে মানুষের জীবন বাঁচান, ত্রাণের উদ্যোগ পরে নেওয়া যাবে। বোট নৌকা না পাওয়া গেলেও বড় বড় কলার ভেলা বানিয়ে হলেও মানুষের জীবন বাঁচান। আমাদের সম্পদ এবং ফসল সব নষ্ট হয়ে যাক, যত সম্ভব আগে জীবন বাঁচাবার চেষ্টাটা করতে হবে। আর ভারতীয় জনগণকে বলবো, অনেক ভালো ভারতীয় জনগণ প্রতি আমি বলবো যে সেখানেও মুক্তিকামী, গণতন্ত্রকামী, ন্যায় এবং ন্যায্যের পক্ষে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছেন। তাদেরকে বলবো, আপনারা নরেন্দ্র মোদীর রক্ত হাতকে প্রতিহত করুন। তাকে অনেকে জল্লাদ হিসেবে চিহ্নিত করেছে, আমরা না, ভারতীয়রা। এবং তার ফলাফল আমরা দেখেছি বিগত নির্বাচনে, ভারতের নির্বাচনে। এই জল্লাদের বিরুদ্ধে, এই রক্ত পিপাসুর বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নেমে আসেন।
আমরা ভারতের জনগণকে আমাদের পাশে চাই এবং আমরা ভারতের জনগণের পাশে আমরাও থাকতে চাই। আর ভারত যদি মনে করে তারা বাংলাদেশের মানুষকে সহজে মৃত্যুর দিকে ঠেলে দিবে, তাহলে ইতিহাসের চরম ভুলটা করবে ভারত। ইতিমধ্যেই তারা অনেক ভুল করেছে। বাংলাদেশের মানুষের যদি বেঁচে থাকার অধিকার না থাকে, শান্তিতে থাকার অধিকার না থাকে, ভারতও এর বাইরে থাকবে না। ভারতকে মনে রাখতে হবে তাদের নিরাপত্তা এবং অখণ্ডতা বাংলাদেশের স্থিতিশীলতার উপর নির্ভর করে। বাংলাদেশকে শেখ হাসিনার চোখে দেখলে ভুল করবেন। বাংলাদেশের মানুষ ভারত বিরোধী নয়। আমরা নরেন্দ্র মোদীর সন্ত্রাস এবং ভারতের যে রাষ্ট্রীয় আগ্রাসনের বিরোধী, হিন্দুত্ববাদী যে ফ্যাসিবাদ তার বিরুদ্ধে। অনেকেই চোরাগুপ্তা পানি হামলাকে বাংলাদেশের সাধারণ মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার শামিল বলে মনে করেন। ভারতকে এর জন্য জবাবদিহি করতে হবে। আমরা মনে করি এই বিপর্যয়, পানির এই বিপর্যয়, বন্যার এই বিপর্যয়ে ভারত সৃষ্ট। আমরা ভারতীয় মদতপুষ্ট আওয়ামী ফ্যাসিবাদকে পরাজিত করেছি। জনগণের ঐক্য এখনো সুদৃঢ়। এখনই সময় ভারতের সব রকম আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবার। ভারতকে অবশ্যই বাংলাদেশের মানুষের উপর এই গণহত্যা চালানোর মূল্য দিতে হবে। সময় অনেক বদলে গেছে, ভারতকে সেটা বুঝতে হবে। বাংলাদেশে বহু রাজনৈতিক নেতা ছিলেন যারা এইসব আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছেন। তাদের উত্তরসূরি এখনো বাংলাদেশে আছে। বাংলাদেশ এই ধরনের আগ্রাসী শক্তির বিরুদ্ধে সবসময় কথা বলেছে। বাংলাদেশের একটা ঐতিহ্য আছে। ভারতকে কিভাবে জবাব দিতে হবে যদি তারা এই ধারা অব্যাহত রাখে, সেটা কিন্তু বাংলাদেশ জানে। আগে জনগণের জীবন বাঁচানোর কাজে সবাই নেমে পড়ি, তারপরে ভারতের এই হীন কাজের জন্য আমরা বিশ্ব দরবারে জনমত তৈরি করবো। আমাদের সরকারের উচিত এখনই ভারতীয় সরকারের সঙ্গে কথা বলা। এর জন্য ভারতকে বিচারের আওতায় আনতে হলে যা যা করা দরকার হবে সেটাও আমরা করতে পারবো। নদী শাসনের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে যে কোনো উপায় মুক্ত করতে হবে আমাদের এই চরম বিপদের দিনে সব বিভেদ ভুলে মানুষের পাশে দাঁড়াতে হবে। সব রাজনৈতিক দলকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই বিপদ মোকাবেলা করবে এবং অবশ্যই ভারতকে এর মূল্য দিতে হবে। আমি আগেও বলেছি, আবারও বলছি যে ভারতকে আসলে বাংলাদেশকে বুঝতে হবে। ভারত সেটা বুঝতে ব্যর্থ হয়েছে, বারবার ব্যর্থ হচ্ছে এবং তারা শেখ হাসিনার চোখে আওয়ামী লীগের চোখে বাংলাদেশকে দেখেছে। আওয়ামী লীগে অবশ্য যখন দল হিসেবে বলি আমার নিজেরই খারাপ লাগে। আমি বিশ্বাস করি সেই দলে অনেকে ভালো সমর্থক নেতা কর্মী আছেন। তারা হয়তো তাদের নেতৃত্বের কারণে বা যে নেত্রীকে তারা দেবী তুল্য মনে করেছেন, যে দেবী তাদেরকে ফেলে অসহায়তার মধ্যে রেখে দেশ ছেড়ে পালিয়ে গেছেন, আমি তাদের কথা বলছি না। কিন্তু অবশ্যই ভারতকে বাংলাদেশকে দেখতে হবে তার নিজের চোখে এবং সেখানে বাংলাদেশের জনগণকে মাথার উপরে রাখতে হবে। দেশটাকে বিবেচনায় নিতে হবে, সরকার তার পরে এবং সবার পরে। আমাদের যেসব সমস্যা আছে, শুধু পানি নিয়ে আমি এক কথা বললাম, আমাদের সীমান্ত সহ অন্যান্য সব সমস্যার সমাধান করতে হবে। অন্যথায় আমরা ভালো থাকবো না, ভারত ভালো থাকবে, এটা কিন্তু হবে না। আর ভারতকে মাথায় রাখতে হবে শুধু আমরা নই, মালদ্বীপস, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, আফগানিস্তান, পাকিস্তান, কেউ তার সঙ্গে নেই, কেউ না, কোনো দেশের জনগণ নয়। এভাবে আপনি আঞ্চলিক শক্তি তো অনেক পরের কথা, মানে দক্ষিণ এশিয়ার মধ্যে আপনি এখনই আপনার জায়গায় আপনি কীভাবে কোথায় যাবেন? আর ভারতের যারা মিত্র আছে আন্তর্জাতিক অঙ্গনে, তাদেরকে এটা ভাবতে বলবো, আপনাদের এই মিত্রকে আমরা বুঝি যে কেন আপনাদের দরকার। এক অপশক্তির বিরুদ্ধে লড়াই করবার জন্য হয়তো আপনাদের থাকে দরকার, কিন্তু তার যে অপশক্তির কালিমাত এই আপনাদের এই মিত্রের গায়ে লেগে আছে, সেটা থেকে তাকে মুক্ত করবার চেষ্টা করেন। অন্যথায় কারোই কোনো ভালো হবে না, মঙ্গল হবে না। প্রিয় দর্শক শ্রোতা, যে ভিডিওগুলো নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম, আশা করি সম্পূর্ণ ভিডিওগুলো আপনারা দেখেছেন এবং মনোযোগ সহকারে সকলের কথাগুলো শুনেছেন। এবার আপনাদের কি মনে হলো সেটা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। আর যেখান থেকে পারেন, যেভাবে পারেন, অবশ্যই আপনারা বন্যার্থ যে সমস্ত মানুষ বিপদগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়ান। পারলে টাকা দিয়ে, পারলে সময় দিয়ে, পারলে আপনার শক্তি দিয়ে, যেভাবে পারেন পাশে দাঁড়ান। অবশ্যই পাশে দাঁড়াবেন। তো যাই হোক প্রিয় দর্শক, ভিডিওটি আর লম্বা করব না, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। ভিডিওটি এখানে শেষ করছি। তো যাবার আগে সবাইকে বলবো, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।